অ্যাকশন। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো বাসায়। বিশ্বের করোনা মহামারীতে ঘরেই থাকবে এবং ঘরে বসেই আমাদের ক্লাসগুলি দেখবে। হ্যাঁ, এই করোনা মহামারীর কারণে আমাদের সেন্ট লুইস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আমাদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছে। তোমরা নিশ্চয়ই বাসায় ক্লাসগুলি দেখবে, ঠিক আছে? ওকে, তো আজকে আমরা ক্লাস শুরু করব। আজকে আবারও আসছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। তোমরা ক্লাসগুলি অবশ্যই দেখবে। তো চলো আমরা ক্লাসে যাই। আজকের ক্লাস চলতরিৎ, দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতরিৎ, 3 নম্বর ক্লাস। এর আগে আমি 2টি ক্লাস নিচ্ছি এই চলতরিতের উপর, আজকে তৃতীয় ক্লাস। তো আজকে আলোচনা করব, দেখো আজকের আলোচনার বিষয়বস্তুগুলো তড়িৎ কোষ। তড়িৎ কোষ কাকে বলে? তড়িৎ কোষ, কোষ বলতে আমরা যেগুলা ব্যাটারি বলি, আসলে এগুলা কিন্তু কোষ। একাধিক কোষের সমষ্টি হচ্ছে ব্যাটারি। একাধিক কোষের সমষ্টিকে ব্যাটারি বলে। তো কোষ কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি বা অন্য শক্তি হতে তড়িৎ শক্তি উৎপন্ন করে তড়িৎ প্রবাহ বজায় রাখা হয়, তাকে তড়িৎ কোষ বলে। আবার বলতেছি, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি বা অন্য শক্তি হতে তড়িৎ শক্তি উৎপন্ন করে তড়িৎ প্রবাহ বজায় রাখা হয়, তাকে কি বলা হয়? তড়িৎ কোষ বলে। দেখতে পাচ্ছি আমরা? তাহলে যে যন্ত্রটার সাহায্যে রাসায়নিক শক্তি বা অন্য শক্তি হতে তড়িৎ শক্তি উৎপন্ন করে তড়িৎ প্রবাহ বজায় রাখা যায়, সেই যন্ত্রটার নাম হচ্ছে তড়িৎ কোষ। তড়িৎ কোষের প্রকারভেদ। তড়িৎ কোষ হচ্ছে 2 প্রকার। দেখো, প্রাথমিক কোষ বা মৌলিক কোষ, আরেকটা হচ্ছে গৌণ কোষ বা সঞ্চয়ী কোষ। প্রাথমিক কোষ বা মৌলিক কোষ, আরেকটা হচ্ছে গৌণ কোষ বা সঞ্চয়ী কোষ। প্রাথমিক কোষ বা মৌলিক কোষ কোনটা? সঙ্গে বইয়ে আছে, তোমরা দেখে নিবা। আমরা আজকে যেটা গুরুত্বপূর্ণ পাঠ, কোষের অভ্যন্তরীণ লোক। আমরা যে ড্রাই সেলগুলো ব্যবহার করি, এগুলাকে কোষ বলা হয়। 1.5 গুণ ড্রাই সেলগুলো যে ব্যবহার করি, সেটা হচ্ছে কোষ। এই কোষের ভিতর তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হয়? কোষের ঋণাত্মক পাত হতে ধনাত্মক পাতের দিকে। কোষের ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে। এই পাতদ্বয়ের মধ্যকার বিভিন্ন উপাদান আছে। এই উপাদান তড়িৎ প্রবাহকে কি করে? বাধা প্রদান করে। এই বাধাটাকে বলছি আমরা কোষের অভ্যন্তরীণ লোক। আমরা বলতেছিলাম, একটা কোষের ভেতর দিয়ে কোষের ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। বিদ্যুৎ প্রবাহের সময় কোষের ভিতর যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো কোষের প্রবাহটাকে বাধা দিবে। এই বাধাটাকে আমরা অভ্যন্তরীণ লোক বলছি। একে আর দিয়ে প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ হয়? ছোট হাতের আর। একে কি দিয়ে প্রকাশ করা হবে? ছোট হাতের আর। তাহলে অভ্যন্তরীণ মানে ভেতর। এই ভিতরে যে বাধাটা, তড়িৎ প্রবাহের সময় কোষের ভিতরে যে উপাদানগুলো আছে, এই তড়িৎ প্রবাহটাকে বাধা দিবে। এই বাধাটাকে বলছি আমরা অভ্যন্তরীণ রোধ। ওকে, অভ্যন্তরীণ রোধকে ছোট হাতে আর দিয়ে প্রকাশ করা হয়। প্রত্যেক কোষেরই কি আছে? অভ্যন্তরীণ রোধ আছে। প্রত্যেক কোষেরই কি থাকবে? অভ্যন্তরীণ রোধ থাকবে। এটি আমরা আর দিয়ে প্রকাশ করব। তাহলে মনে রাখবে, প্রত্যেকটা কোষের কি আছে? অভ্যন্তরীণ রোধ আছে। অভ্যন্তরীণ রোধ আছে। ওকে, তাহলে আজকে আমরা বললাম কোষের অভ্যন্তরীণ রোধ। এবার তড়িৎ চালক শক্তি বা বল। তড়িৎ চালক শক্তি বা বল কাকে বলে? তড়িৎ চালক শক্তি বৈদ্যুতিতে, আমরা বলছিলাম বৈদ্যুতিতে যে চালিকা শক্তিটা বৈদ্যুতিতে তড়িৎ প্রবাহ বজায় রাখে, যে চালিকা শক্তিটা বৈদ্যুতিতে তড়িৎ প্রবাহ বজায় রাখে, সেটাকে বলছিলাম আমরা তড়িৎ চালক শক্তি বা বল। তড়িৎ চালক শক্তি বা বল। অথবা আমরা যদি গাণিতিক ভাষায় বলি, যে একটা বৈদ্যুতির এক বিন্দু থেকে, বৈদ্যুতির কোষ সহ, অর্থাৎ বৈদ্যুতিতে অবশ্যই কোষ থাকতে হবে, বৈদ্যুতির এক বিন্দু থেকে কোষ সহ 1 কুলম আধানকে সম্পূর্ণ বৈদ্যুতি ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে কাজটা হবে, সেটাকে বলছি আমরা তড়িৎ চালক শক্তি বা বল। আবারও বলছিলাম আমরা যে বৈদ্যুতির এক বিন্দু থেকে কোষ সহ সম্পূর্ণ বৈদ্যুতি 1 কুলম আধানকে ঘুরিয়ে আনতে যে কাজটা হবে, সেই কাজটাকে বলছিলাম আমরা তড়িৎ চালক শক্তি বা বল।
তাহলে তড়িৎচালক শক্তি বা বলের একক, তড়িৎচালক শক্তি বা বলের একক আমরা দেখতে পাচ্ছি জুল পার কুলম, জুল পার কুলম, জুল পার কুলম। তাহলে তড়িৎচালক শক্তির একক কি পাচ্ছি আমরা? জুল পার কুলম। এটাকে একত্রে বলা হয় ভোল্ট, এটাকে একত্রে বলা হয় ভোল্ট। ঠিক আছে, আমরা নিচে একটি ছোট্ট প্রশ্ন দিছি, দেখো যে 1.5 ভোল্ট আমাদের যে ড্রাই সেল গুলো আছে, এই ড্রাই সেল, সেল মানে কিন্তু কোষ, এই ড্রাই সেল গুলা ভোল্টেজ হচ্ছে 1.5, তোমরা দেখবে গায়ে লেখা আছে 1.5 ভোল্ট তড়িৎচালক শক্তি বলতে কি বোঝায়। এখানে অনুধাবন প্রশ্ন এগুলো আসতে পারে। তাহলে আমরা আগে জানি যে ভোল্ট মানে জুল পার কুলম, জুল পার কুলম। তো আমি সংজ্ঞাটাতে কি বলছিলাম যে 1 কুলম আধানকে, 1 কুলম আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যে কাজটা হবে সেটাই ছিল আমাদের তড়িৎচালক শক্তি। তো এখানে আমরা বলছিলাম যে 1.5 জুল। তাহলে মনে রাখো 1 কুলম আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে আমার যদি 1.5 জুল কাজ সম্পূর্ণ হয়, তাহলে কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট। তাহলে আমরা কি 1.5 ভোল্ট বলতে কি বুঝলাম? 1 কুলম আধানকে সম্পূর্ণ বর্তনী, কোষ সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যদি আমার 1.5 জুল কাজ সম্পূর্ণ হয়, তাহলে ওই কোষের তড়িৎচালক শক্তি হবে 1.5 ভোল্ট। কি বুঝতে পারছি আমরা? তাহলে 1.5 ভোল্ট বলতে কি বুঝি এটা আমরা আজকে ব্যাখ্যা দিলাম। এরপরে আমরা যাচ্ছি কোষের অভ্যন্তরীণ রোধ, কোষের অভ্যন্তরীণ রোধ, কোষের অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বলের মধ্যে একটা গাণিতিক সম্পর্ক আছে, এটা আমরা একটু দেখাবো। দেখো আমি একটি হিন্ট দিছি, এখানে এটা হলো তড়িৎ প্রবাহ, এটা হলো তড়িৎ প্রবাহ, এটা হলো তড়িৎচালক শক্তি বা বল, আরটা হচ্ছে বহিরোধ বর্তনীর, আর ছোট আরটা হচ্ছে যে কোষের অভ্যন্তরীণ রোধ। এই সম্পর্কটি আমি তোমাদেরকে একটু বোর্ডে লিখে দেখাবো। দেখো এটা কিভাবে আসে, একটু বোর্ডে যাই। হ্যাঁ, এখন আমি সম্পর্কটা দেখাবো যে কোষের অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক শক্তির মাঝে সম্পর্ক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক করার জন্য, তোমরা একটু মনোযোগ দিয়ে দাও। কোষের অভ্যন্তরীণ রোধ, কোষের অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক শক্তির মাঝে সম্পর্ক দেখতে পাচ্ছি। এখানে দেখো একটা সার্কিট আছে, এখানে একটা সার্কিট আছে, এখানে একটা সার্কিট আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো কোষ, একটা ঋণাত্মক পাত, একটা ধনাত্মক পাত। আমি বারবার বলছি, আগেও বোঝাতে যাচ্ছি যে কোষের একটা ধনাত্মক, একটা ঋণাত্মক, ছোটটা হবে মাইনাস, বড়টা হবে প্লাস। আর তড়িৎ প্রবাহ কোন দিকে যায়? কোষের ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে। কোষের ঋণাত্মক পাত থেকে, দেখো কোন দিকে? কোষের ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় আই। বাইরে একটি রোধ আছে বড় আর, প্রবাহ চাবি কে। এই কোষের একটি অভ্যন্তরীণ রোধ আছে, এই অভ্যন্তরীণ রোধের সাথে এই যে আমাদের তড়িৎচালক শক্তিটা, তারই একটা আমরা সম্পর্ক আজকে প্রতিপাদন করবো। তো সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট সম্পর্ক, তোমরা একটু মনোযোগ দাও। তো আগে বলছিলাম যে তড়িৎচালক শক্তি, এই বর্তনীতে তড়িৎ প্রবাহ কে বজায় রাখবে? এই বর্তনীতে তড়িৎচালক শক্তিটা কিন্তু তড়িৎ প্রবাহটাকে বজায় রাখবে। তাহলে আমাদের তড়িৎচালক শক্তি কত? ই। তাহলে এই ই যখন বিদ্যুৎ প্রবাহ পাঠাবে, তখন দেখো দুইটা বাধা অতিক্রম করতে হবে প্রবাহটাকে। কয়টা বাধা অতিক্রম করতে? দুইটা। এখানে বাইরে একটা রোধ আছে বড় আর, এবং ওর নিজস্ব আর একটা রোধ আছে ছোট আর। এই ছোট আরটা দেখা যায়, ছোট আর। তাহলে এই শক্তিটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল। শক্তিটা কয় ভাগে ভাগ হচ্ছে? দুই ভাগে। তুমি দেখো এই বাধাটাকে অতিক্রম করতে একবার শক্তি ব্যয় হচ্ছে, এই ছোট আর বাধাটাকে অতিক্রম করতে আরেকটা শক্তি ব্যয় হচ্ছে। তাহলে আমরা এই ইটাকে দুই ভাগে ভাগ করে দিতে পারি। দেখো এই আর এর ভিতর দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ প্রবাহটা ভি পরিমাণ শক্তি ওখানে ব্যয় করতেছে, আর এখানে তোমার মনে করো যে ভি ড্যাশ। তাহলে এই ভি আর ভি ড্যাশ মিলেই কিন্তু ই। তুমি দেখো এখানে ই সমান সমান আমরা ভি প্লাস ভি ড্যাশ লিখতে পারি, ভি প্লাস ভি ড্যাশ। এটা কিন্তু বড় রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ এই রোধের ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় এই ভি পরিমাণ শক্তি ক্ষয় হয়, আর যখন এই কোষের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় এখানে কিন্তু ভিডেস পরিমাণ শক্তি ক্ষয় হয়। তাহলে এই ভিডেস প্লাস ভি, এই দুইটাই মিলে হচ্ছে তড়িৎচালক শক্তি আমাদের ই। এখন তুমি দেখো এই ভি তো ঠিকই আছে, ভি সমান সমান কি জানি আই আর, এবং এখানেও কিন্তু আমাদের আই ইন্টু ছোট আর হবে। তাহলে আই ইন্টু ছোট আর, তাহলে দুই জায়গা থেকে আমরা কি কমন পাচ্ছি? দুই জায়গা থেকে আমরা আইটা কমন নিব। তাহলে কি পাইলাম?
আর প্লাস আর, আরটা বহিরোধ, এটা হলো অভ্যন্তরীণ রোধ। তাহলে ই, এখান থেকে আমরা আই এর মানটাও বের করতে পারি। তাহলে ই বাই আর প্লাস আর। তবে এই সমীকরণটি আমাদের খুব ইম্পর্টেন্ট, অঙ্ক করার ক্ষেত্রে সমীকরণটি খুবই দরকার আছে। ওকে, তাহলে এটি হলো একটা সম্পর্ক। তবে এই সম্পর্কটা এখানে আরো আমরা কিছু কথা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভি, এটা ভি ড্যাশ, ভি হচ্ছে বহিরোধের শক্তিটা, আর এটা ভি ড্যাশটা হচ্ছে অভ্যন্তরীণ রোধের। তো এই শক্তিটা আমরা দেখতে পাবো না, এই শক্তিটা আমরা দেখতে পাই না, আমরা শুধু একটা পাই, তাই না? এই কারণে আমরা শুধু এটা পাই, এটা পাবো না। তাহলে যেহেতু এটা আমরা দেখতে পাই না, তাহলে এটাকে আমরা হারানো ভোল্ট বলবো। কি বলবো? হারানো বা নষ্ট ভোল্ট। কি ভোল্ট? হারানো বা নষ্ট ভোল্ট। আমরা তাহলে কোনটা পাই? ভিটা পাই। তাহলে এটাকে বলা হয় প্রান্তীয় ভোল্ট বা প্রাপ্ত ভোল্ট। তাহলে আমরা কি এটা পাই? এটা আমরা পাবো না। এই কারণে কেন পাবো না? এটা কোষের অভ্যন্তরীণ বাধা, কোষের ভিতরে এটা ক্ষয় হয়ে যায়, সেই কারণে এটাকে বলা হয় নষ্ট ভোল্ট। তাহলে নষ্ট ভোল্ট কোনটা? ছোট আইআর, অর্থাৎ ভিডেসের ছোট আইআর, এটাকে নষ্ট ভোল্ট। আর এটা আমরা দেখতে পাবো, এটা আমরা পাবো, এটাকে বলা হয় প্রাপ্ত ভোল্ট বা প্রান্তীয় ভোল্ট। ওকে, তো এখান থেকে যদি আমরা প্রাপ্ত ভোল্টটা বের করে নিয়ে আসি, দেখো যদি আমরা ভিটা বের করে নিয়ে আসি, তাহলে ই মাইনাস কি হবে? আইআর, ই মাইনাস আইআর। তাহলে আমরা এখান থেকে অল্টারনেট করে যে কোনো একটার মান আমরা বের করে নিয়ে আসতে পারবো। ওকে, এই হলো আমাদের একটা সম্পর্ক। কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক শক্তির মাঝে একটা সম্পর্ক পাচ্ছি, আই সমান ই বাই আর। ওহমের সূত্রটার মতোই আই সমান ভি বাই আর। এখানে ভি এর জায়গাটাতে ই হবে, আর এর জায়গাটা যেহেতু দুইটা রোধ আছে আমাদের, একটা কোষের অভ্যন্তরীণ রোধ। যদি অঙ্ক করার সময়, গাণিতিক সমস্যা সমাধান করার সময় অভ্যন্তরীণ রোধটা না থাকে, তাহলে ওটার মান সরাসরি জিরো বসায় দিয়ে অঙ্ক করবো আমরা। ওকে, তাহলে এই হলো আমাদের একটা গাণিতিক সম্পর্ক। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে আমাদের কি আছে দেখি, আমরা কি দেখি। দেখো পরের প্রশ্ন, আমরা তাহলে আই সমান ই বাই আর প্লাস আর, কোষের অভ্যন্তরীণ রোধ তড়িৎচালক শক্তির মাঝে সম্পর্ক আমরা বোর্ডে দেখালাম। এরপরের প্রশ্ন দেখো, বর্তনীতে অভ্যন্তরীণ রোধের কাজ কি? তাহলে নিশ্চয়ই বর্তনীতে অভ্যন্তরীণ রোধের কাজ আছে। অথবা এই প্রশ্নটি আরেকভাবে হতে পারে, বিদ্যুৎ প্রবাহ চলার ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধের ভূমিকা কি? এটা কিন্তু অনুধাবন প্রশ্ন, খুব আসবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। তো আমরা এটা একটু গাণিতিক ভাবে আমরা দেখাবো, তারপরে আমি একটু বলে নিচ্ছি। দেখো যে আই সমান ই বাই আর প্লাস আর, আই সমান ই বাই আর প্লাস আর যদি বহির্বর্তনীর রোধ আর নির্দিষ্ট থাকে। এখানকার বলতেছে আরটা যদি নির্দিষ্ট দেওয়া থাকে। দেখো এখানে কি আছে? আই সমান ই বাই আর প্লাস আর, ছোট আর, বড় আরটা দেখা যাচ্ছে। এই বহির্বর্তনীতে এই বড় আরটা যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে, বহির্বর্তনীতে যদি বড় আরটা কি থাকে? নির্দিষ্ট করে দেওয়া থাকে, তড়িৎ প্রবাহটা শুধুমাত্র তড়িৎচালক শক্তি এর উপরই নির্ভর করে না। তুমি যদি এখানে আরটা বাদ দাও, তাহলে কয়টা রাশি থাকলো? ই আর একটা ছোট আর। তাহলে ছোট আরের ভূমিকা আছে। তাহলে আর ছোট আরের সাথে আই এর সম্পর্কটা কি? আরটা যদি আমি নির্দিষ্ট করে ধরি, এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে ছোট আরের সাথে আই এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই ছোট আর যদি আমার বড় হয়, তাহলে আইটা কমে যাবে। তাহলে এটাই ছিল ভূমিকা। অর্থাৎ অভ্যন্তরীণ রোধ যদি বেশি হয়, তাহলে তড়িৎ প্রবাহ কমে যাবে, কারণ নিশ্চয়ই একটা ভূমিকা আছে। হ্যাঁ, আর অভ্যন্তরীণ যদি কম হয়, তাহলে তড়িৎ প্রবাহ বেশি হবে। অভ্যন্তরীণ বেশি হলে তড়িৎ প্রবাহ কম হবে, অভ্যন্তরীণ কম হলে তড়িৎ প্রবাহ বেশি হবে। এটাই ছিল আমাদের কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমাদের কি বলছিলাম যে বর্তনীতে অভ্যন্তরীণ রোধের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহটাকে কম বেশি করা। যদি আমাদের বহিরোধটাকে স্থির ধরি, আমরা বহিরোধটাকে স্থির ধরি, তড়িৎ প্রবাহ শুধুমাত্র তড়িৎচালক শক্তি এর উপরেই নির্ভর করে না, তার পাশাপাশি ছোট আর অভ্যন্তরীণ রোধের উপরও নির্ভর করে। এখানে অভ্যন্তরীণ রোধের সাথে আইটা ব্যস্তানুপাতিক হারে আছে। এই কারণে তোমার আর ছোট আরটা বাড়লে প্রবাহটা কমে যাবে, ছোট আরটা কমলে প্রবাহটা বেশি হবে। এটাই ছিল সম্পর্কটা ব্যস্তানুপাতিক হারে। ব্যস্তানুপাতিক হারে এটা কি পাবে? পরিবর্তন হবে। ব্যস্তানুপাতিক হারে পরিবর্তন হারে হবে, এটা ও না, এটা র, হারে পরিবর্তিত হয়। ওকে, তাহলে তড়িৎ প্রবাহ অভ্যন্তরীণ রোধের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। এটাই ছিল সম্পর্ক। তো নেক্সট আরেকটি প্রশ্ন আমি দিছি, দেখো তোমরা, কোন তড়িৎ কোষীয় প্রান্তীয় বিভব, একটু আগে আমি বলছিলাম ভিটা, প্রান্তীয় বিভব তার তড়িৎচালক বলের সমান হয় কি? কি বলছিলাম? কোন তড়িৎ কোষের প্রান্তীয় বিভব তার তড়িৎচালক বলের সমান হয় কি? আমি একটু দেখাবো।
দেখো আমরা এই সমীকরণটা জানি, একটু আমরা দেখো একটু জুম করে যদি আমরা দেখি ই সমান সমান ভি প্লাস, এখানে ভি ড্যাশ দেখাচ্ছিলাম একটু আগে, তাহলে এটাকে ভি ড্যাশের পরিবর্তে আই আর লেখা যায়, তাহলে ই সমান ভি প্লাস আই আর, আবার বা ভি সমান সমান ই মাইনাস আই আর। দেখো ভি সমান সমান ই মাইনাস আই আর। এখন বলতেছে প্রশ্নতে যে কোন তড়িৎ কোষের প্রান্তীয় বিভব, এখানে প্রান্তীয় বিভব কিন্তু ভিটা, তার তড়িৎ চালক বলের সমান হয় কি, অর্থাৎ ই এর সমান হয় কি, এটা আমরা দেখাবো। হবে কখন, যখন আমার এই যে মাইনাস আই আরটা থাকবে না, যখন মাইনাস আই আরটা আমার থাকবে না তখনই ভি সমান ই হবে, তখনই ভি সমান ই হবে। তাহলে এইটাকে আমাকে জিরো করতে হবে, তাহলে আমি জিরো দুই ভাবে করতে পারি, একবার আই কে শূন্য করতে পারি, আইটা হলো তড়িৎ প্রবাহ মাত্রা, আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, এটা হলো তড়িৎ চালক শক্তি বা বল, এটা হলো প্রান্তীয় বিভব। আমার এখানে বলা হচ্ছে প্রান্তীয় বিভব, প্রান্তীয় বিভব কি তড়িৎ চালক বলের সমান হবে? কখন সমান হবে? যখন আমার আইআরটা থাকবে না, অর্থাৎ আইআরটাকে যদি আমি জিরো করি। তো এখন এই আইআরটাকে জিরো আমি দুই ভাবে করতে পারি, আইআরটাকে জিরো আমি দুই ভাবে করতে পারি। দেখো আইআরটাকে জিরো আমি দুই ভাবে করতে পারি, দুটি শর্তে আমার ভি সমানই হতে পারে। এক, ছোট হাতের মানটা যখন জিরো, ছোট হাতের মানটা যখন আমি জিরো করে দেখাবো, ছোট হাতের মানটা যখন আমি জিরো দিব, দেখো এখানে যদি আমি ছোট আর অভ্যন্তরীণ জিরো করে দিই, তাহলে এখানে গুণ করলে কি হবে? জিরো হয়ে যাবে। তাহলে জিরো হলে কি হচ্ছে? ভি সমান ই। তাহলে ছোট হাতের মানটা যদি জিরো করে দিই তাহলে কি হবে? ভি সমান ই হয়ে গেল না? তাহলে আমার প্রশ্ন কি বলছিল? প্রান্তীয় বিভব কি তড়িৎ চালক শক্তি বলের সমান হতে পারে? পারে। কখন? যখন আর এর মানটা আমি জিরো করি, অর্থাৎ কোষটির অভ্যন্তরীণ রোধ শূন্য হলে ই সমান ভি হতে পারে। তবে একটা কথা হচ্ছে, আমরা আগেই বলছিলাম যে প্রত্যেকটি কোষের কিন্তু অভ্যন্তরীণ রোধ থাকবে, এটা কিন্তু বাদ যাবে না। এই কারণে বলছিল এটা বাস্তবে সম্ভব নয়, তাহলে আর এর মান জিরো করা সম্ভব না। ওকে, তাহলে আরেকটি শর্ত হচ্ছে, দেখো আই এর মান তাহলে জিরো করতে হবে, আই এর মান যদি জিরো করতে হবে, আই এর মানটা জিরো করে দেখো, জুম করে দেখি আমরা এটা, আই এর মানটা যদি জিরো করি, দেখা যাচ্ছে আই এর মানটা জিরো। আই এর মানটা যদি জিরো হয় তাহলে এখানে আই এর মানটা জিরো বসাবি, আই এর মানটা জিরো বসাবি, তাহলে কি এটা জিরো হয়ে গেল, তাহলে ভি সমান ই হয়ে যাবে। তাহলে কয়টি শর্তে হবে? দুইটা শর্তে, একবার আর জিরো করতে হবে, একবার আই জিরো করতে হবে। তাহলে এই দুই শর্তে আমরা ভি সমান ই লিখতে পারবো, ভি সমান ই লিখতে পারবো। তাহলে কোষটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ না গেলে, দেখো কোষটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ না গেলে আই মানটা জিরো, অর্থাৎ মুক্ত বা খোলা বর্তনীতে এই ঘটনাটি ঘটে। তাহলে মুক্ত বা খোলা বর্তনীতে এই ঘটনাটি ঘটবে, ভি সমান সমান ই। তাহলে ভি সমান সমান ই আমরা দুই শর্তে পেতে পারি, একটা ছোট আর এর মান জিরো করতে পারি, আরেকটা বড় আই এর মানটা জিরো করতে পারি। অর্থাৎ ঠিক আছে, অর্থাৎ বহির্বর্তনীতে প্রবাহ মাত্রা যদি আমরা শূন্য করে দিই তাহলে আমাদের ভি সমান ই পাবো। অর্থাৎ একটা খোলা বর্তনীতে একটা কোষের দুই প্রান্তের যদি আমরা বিভব পার্থক্য মাপি, অর্থাৎ একটা ড্রাই সেলের ভোল্ট কত পাইছিলাম? 1.5। আমরা যদি একটা ভোল্ট মিটার দিয়ে আমরা মাপি খোলা বর্তনীতে, আমরা বিদ্যুৎ বর্তনী সার্কিট যোগ করলাম না, তুমি 1.5ই পাবো, অর্থাৎ ভি সমান ই এ পাবো। ওকে, তাহলে আমরা একটু যদি বোর্ডে দেখি, দেখো আমি যদি একটু ভি সমান ই কখন হবে, আমি তো একটু বর্ণনা দিলাম, আবারও আসতেছি। ভি সমান ই, ভিটা হলো বিভব পার্থক্য আর এটা হলো তড়িৎ চালক শক্তি। হ্যাঁ, ভিটা হলো বিভব পার্থক্য, প্রান্তীয় বিভব, আর এটা হলো তড়িৎ চালক শক্তি। কখন হবে? যখন আমার আই আর এর মানটা শূন্য হবে। এখানে যদি আমরা দুইটা শর্ত বলছিলাম, একটা যখন আমরা আর এর মানটা জিরো হয়, আর এর মানটা জিরো হলে আমরা দেখো ভি সমান সমান ই মাইনাস জিরো করে দিলাম, তাহলে কি পাইলাম? ভি সমান ই পাইলাম। ওকে, আরেকটা শর্ত কি হচ্ছে, এটা যদি আমি এক ধরি, এটা যদি দুই ধরি, আরেকটা শর্ত বলতেছে আই এর মান যদি জিরো হয়, আই এর মান জিরো হলে দেখো ভি সমান সমান ই মাইনাস জিরো। তাহলে দুই ক্ষেত্রে আমি ভি সমান ই পেতে পারি, দুই ক্ষেত্রে আমি ভি সমান ই পেতে পারি। এক, আর এর মান জিরো হলে, দুই আই এর মান শূন্য হলে। ওকে, কিন্তু বলতেছিল বাস্তবে আর এর মান শূন্য করা সম্ভব নয়, প্রত্যেকটি কোষের অভ্যন্তরীণ রোধ থাকবে, এই কারণে এটা সম্ভব না। একটা শর্তে আমরা করতে পারি, ঠিক আছে, যদি আমরা বলতে চাই তাহলে আই এর মান শূন্য করলে আমরা ভি সমান ই পাবো। ওকে, অর্থাৎ আই এর মান শূন্য মানে কি? বহির্বর্তনীতে কোনো প্রবাহ থাকবে না, অর্থাৎ বর্তনীটা খোলা, খোলা অবস্থায় একটা কোষের যদি আমি দুই প্রান্তের বিভব পার্থক্য মাপি
তাহলে পুরোটাই আমি পরিচালক শক্তিটা অর্থাৎ 1.5ই পাবো। ওকে, তাহলে এই হলো আমাদের আজকে পরিচালক শক্তির কিছু আলোচনা। এরপরে স্টেপে আছে দেখো অনেকগুলি গাণিতিক সমস্যা আছে, আমি কয়েকটি আজকে গাণিতিক সমস্যা তোমাদেরকে করাবো। ওকে, দেখো এখন আমি একটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমরা দেখো উদাহরণ 7 নম্বর একটা নতুন বই আছে, ইসাহাকের বইয়ে। এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা আমাদের পরিচালক শক্তি বা বিভব ধরতে বলতে পারো। আমাদের 4টা রোধ আছে, R1, R2, R3, R4। কয়টা রোধ আছে? 4টি রোধ আছে। এই 4টা রোধের মান দেওয়া থাকবে। R1 এর মান হচ্ছে 100 ওহম, R2 এর মান হচ্ছে 50 ওহম, R3 এর মান হচ্ছে 50 ওহম, R4 এর মান হচ্ছে আমাদের 75 ওহম। দেখো এই 4টি রোধ দেওয়া আছে, আর এই ব্যাটারিটার ভোল্টেজ দেওয়া আছে 6 ভোল্ট। এটা কত দেওয়া আছে? এর মানটা দেওয়া আছে 6 ভোল্ট, এর মানটা দেওয়া আছে 6 ভোল্ট। তাহলে এই যে আমাদের বিভিন্ন তথ্যগুলি দেওয়া আছে, এই তথ্যের আলোকে আমার 1 নম্বর প্রশ্ন দেখো, এ ও বি বিন্দু বিভব পার্থক্য বের করতে হবে, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে হবে। তোমরা প্রথমেই খেয়াল করবে যে এই ধরনের সার্কিটের অঙ্ক করতে গেলে প্রথমে সার্কিটটার তুল্যরোধ বের করে নিবে। প্রথমে কি করবা? 1 নম্বর কাজ হবে তুল্যরোধ বের করা, সম্পূর্ণ সার্কিটের তুল্যরোধ বের করবে, অর্থাৎ টোটাল রোধটা বের করবে। 2 নম্বর কাজ হচ্ছে তড়িৎ প্রবাহ নির্ণয় করা। তাহলে 1 নম্বর কাজ কি? সার্কিটের তুল্যরোধ বের করবে। 2 নম্বর কাজ তড়িৎ প্রবাহ নির্ণয় করবে, অর্থাৎ মূল তড়িৎ প্রবাহটা নির্ণয় করবে। 3 নম্বর কাজ হবে এই যে বেশি সংখ্যক যে রোধগুলা যে সেটে যুক্ত থাকবে, এই সেটে 2 প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করবে। তারপরে কি করবে? আলাদা আলাদা করে আমরা তড়িৎ প্রবাহ নির্ণয় করব। তো আমার ক নম্বরের প্রশ্ন হচ্ছে এই বেশি সংখ্যক যে রোধ যুক্ত আছে, এই রোধগুলা 2 প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করা। তাহলে প্রথম কাজ তুল্যরোধ বের করতে হবে, দ্বিতীয় কাজ তড়িৎ প্রবাহ বের করতে হবে, 3 নম্বর কাজ বিভব পার্থক্য বের করতে হবে। সর্বোচ্চ সংখ্যক রোধ যে বর্তনীটাতে থাকবে তার 2 প্রান্তের বিভব পার্থক্য বের করব। তাহলে চলো আমরা প্রথমেই তুল্যরোধ বের করব। তাহলে তুল্যরোধ বের করার আগে তুমি দেখবে আমার বেশি সংখ্যক রোধ কিভাবে যুক্ত আছে, শ্রেণীতে না সমান্তরালে। তাহলে আমার দেখো 3টা রোধ, অর্থাৎ 2 নম্বর, 4 নম্বর আর 3 নম্বর রোধ সমান্তরালে যুক্ত করা আছে। কেমন করে সমান্তরালে হয়? তুমি দেখো এখান থেকে প্রবাহটা আই প্রবাহটা বের হয়ে R1 এর ভিতর দিয়ে এতে গেল, এতে কিন্তু 3টা রাস্তা পায় গেল। যখনই রাস্তা ভাগ হয়ে যাবে এটাকে সমান্তরাল বলে নেবে। যখনই রাস্তা ভাগ হবে তখন এটা কি বলবো? সমান্তরাল। তাহলে এখানে কি হলো? রাস্তা ভাগ হয়ে গেল, অর্থাৎ আমার এই সম্পূর্ণ প্রবাহটা এখানে কয়টা ভাগে ভাগ হয়ে গেল? 3টা। এখানে যদি আমি এটাকে I2 ধরি, এটাকে যদি আমি I3 ধরি, এটাকে যদি আমি I4 ধরি, I2 I3 I4 মিলে কিন্তু I হয়ে যাবে, অর্থাৎ I আর এই পাশে কি হয়ে যাবে? এটা কিন্তু I1 হয়ে যাবে। আইটা কিন্তু সম্পূর্ণটাই R1 এর ভিতর দিয়ে চলে গেল, তাহলে আইটাই কিন্তু I1 এখানে আসে ভাগ হয়ে গেল, I2 I3 I4। তাহলে প্রথমে এই সার্কিটের তুল্যরোধ বের করব। তাহলে এই 3টা রোধ কিসে আছে? সমান্তরালে আছে। আর সমান্তরালের তুল্যরোধ কি? 1/RP। তাহলে 1 কোন কোন রোধ? 3টা, R2 R3 R4 সমান্তরালে যুক্ত থাকা অবস্থায় তুল্যরোধ RP হলে, R2 R3 R4 সমান্তরালে যুক্ত থাকা অবস্থায় তুল্যরোধ RP হলে সমান্তরালের সমীকরণটি আমরা জানি 1/RP সমান সমান 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। কি শিক্ষার্থীরা দেখা যায়? এখন মান বসাও। R2 মান কত? 50 50 75। তুমি এখানে 50 দিবে প্লাস 1/50 প্লাস 1/75। এই 3টার লসাগু করো, মনে হয় 150 লসাগু হবে, তোমরা লসাগু করে নেবে। 100 মানে এখানে কত হবে? 3, এটা তো 3, এটাতে কত? 2। তাহলে 3 3 6 2 কত? 8, 150। তাহলে আমরা কিন্তু আরপির মান বের করব। আরপির মান কত হবে? তাহলে এটা উল্টা দিব, আরপির মানটা উল্টা দেব। তাহলে আরপি সমান সমান 150 উপরে নিচে হবে 8, তাহলে 150/8। তাহলে এটা তুমি ভাগ করে নিতে পারো, একটু ছোট করে নিতে পারো, থাক, সমস্যা কি? তাহলে আমরা কত পাইলাম?
দেখা যায় এটা আরপির মানটা 150/8 ওহম। এরপরে এই সেটের সাথে আমার R1টা কিসে আছে? শ্রেণীতে আছে। এই সেটের সাথে R1টা শ্রেণীতে আছে। এবার আমি শ্রেণীতে যুক্ত করে নিব R1টা আরপির সঙ্গে। দেখেন তাহলে আরপির সাথে যদি আমি শ্রেণীতে যোগ করি তাহলে কি হবে? R1 প্লাস আরপি। তাহলে R1 এর মান কত? এখানে আমি 100 পাইছিলাম, দেখো এই জায়গায় তোমার 100 ছিল, R1 এর মানটা 100। তাহলে 100 প্লাস 150/8। তাহলে এখানে তুমি যদি লসাগু 8 করো 800 আর এখানে 100 950। তাহলে 950 হচ্ছে আমার তুল্যরোধ। তাহলে এই সার্কিটের তুল্যরোধ হচ্ছে 950। তাহলে আমি প্রথমেই বলছিলাম যে সার্কিটের তুল্যরোধ বের করতে হবে, দ্বিতীয় কাজ তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। অর্থাৎ এখন চলো আমরা মূল তড়িৎ প্রবাহটা কিভাবে নির্ণয় করি। দেখো মূল তড়িৎ প্রবাহটা কি? তড়িৎ প্রবাহের সূত্রটা আমি একটু আগে পড়াইছি, I সমান E/R প্লাস ছোট r। এখানে কিন্তু ছোট r এর মানটা নাই, এখানে কিন্তু ছোট r এর মানটা বর্তনীতে দেওয়া নেই, এই কারণে ছোট r এর মানটা 0 বসায় দেবো। তাহলে এর মান কয় ভোল্ট? 6 ভোল্ট। আর r এর মান কত? 950/8 বসাই দিই এখানে আমরা। উপরে 6 950/8 প্লাস ছোট r এর মানটা নাই। তাহলে এখান থেকে আমি উল্টায় দিব, 6 8 কত? 48/950। I সমান। তাহলে এটা ভাগ করলে কত পাবো আমরা? এটা ভাগ করলে পাবো 0.0505 এম্পিয়ার। তাহলে আমরা কত পাইলাম? মূল তড়িৎ প্রবাহটা 0.0505 এম্পিয়ার। তাহলে মূল প্রবাহ পাইলাম। আমার 2 নম্বর কাজ হয়ে গেল। 1 নম্বর ছিল তুল্যরোধ বের করা, 2 নম্বরের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহ বের করা, 3 নম্বর কাজটা বলছিলাম বিভব পার্থক্য বের করা। এই এ আর বি বিন্দুর বিভব পার্থক্য আমার প্রশ্নে চাইছিল, এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য বের করবো। তাহলে বিভব পার্থক্যের সূত্র কি? ভি সমান IR। তাহলে এ ও বি এর বিভব পার্থক্য হবে VA মাইনাস VB সমান কি? ভি ধরে নেব I ইন্টু R। আর বলতে কার? এই এ এবং বি এর রোধটা, এ এবং বি এর যে টোটাল রোধটা আছে, এ বিন্দু এবং বি বিন্দুর মাঝে যে টোটাল রোধটা, অর্থাৎ আরপির মানটা আমরা নিব এখানে। কার মানটা নিব? আরপির মানটা। অর্থাৎ সমান্তরালে তুল্য, এই 3টা রোধ কিন্তু সমান্তরালে ছিল এ এবং বি এর 2 মাথায়। তাহলে এটার তুল্য রোধটা নিতে হবে। এটা তুল্য রোধটা কত ছিল? এখানে আমরা কত পেলাম? 50505 ইন্টু এটার মান কত ছিল? 950 কত ছিল? এটা আরপির মানটা কত ছিল? 150/8। দেখো তোমাদের 150/8 আছে। এটা ভাগ করলে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 0.947 ভোল্ট। তাহলে এই আমি এ এবং বি এর 2 প্রান্তে বিভব পার্থক্য পেয়ে গেলাম 0.947 ভোল্ট। ওকে, তাহলে এই একটি অঙ্ক করলাম। এখন ওখানে আরেকটি প্রশ্ন আছে আমাদের খ নম্বরে। খ নম্বরের প্রশ্নটা কি আছে? খ নম্বরের প্রশ্নটি কি আছে? ওকে, দেখো আমরা কি বলছি। খ নম্বর প্রশ্ন, এবার R3 কে খুলে দেব। এই লাইনটা আমি অফ করে দেব। এই লাইনটা অফ করে দিলে কি হবে? এই লাইনটাকে আমরা খুলে দেব, অর্থাৎ এই লাইনটা আর থাকবে না। I3 লাইনটা আর আমার থাকবে না। এখন রোধ কয়টা? এখন রোধ হলো 2টা। এখন এই 2টা রোধ কাজ করবে এখানে। একটা হবে R4, একটা হবে R2। একটা হবে R4, একটা হচ্ছে R2। এই 2টা রোধ থাকলো। কি বলছে প্রশ্নতে? প্রশ্নতে বলছে R3 কে যদি আমি খুলে দিলাম, আমি R3 মানটা খুলে, R3 দেখো সার্কিট থেকে ওটা উঠাই দিচ্ছি। R2 এবং R4 এর পরিবর্তন কিরূপ হবে? তাহলে আমরা পূর্বে R3 থাকা অবস্থায় I2 এবং I4 বের করব, আর R3 না থাকা অবস্থায় I2 এবং I4 বের করব। এই দুইটার পরিবর্তন কত বাড়বে নাকি কমবে? ওকে, তাহলে প্রথমেই আমরা R3 যখন আমার R3 ছিল, তখন আমি I2 এবং I4 বের করব। যখন আমার R3 ছিল তখন আমার কিন্তু যে রেজাল্টটা আমরা একটু আগে ক্যালকুলেশন করছি কতে, ওই পার্টগুলি লাগবে। তো আমি চলে যাচ্ছিলাম, ভি বিভব পার্থক্য কত পাইছিলাম আমরা? দেখো বিভব পার্থক্য ছিল 0.947 এত ভোল্ট। ঠিক আছে, আমি যদি I2 বের করি তাহলে R2 লাগবে,
I4 যদি বের করি তাহলে R4 লাগবে। তাহলে এটা ছিল কত 50 ওহম, এটা ছিল আমার 75 ওহম। আমি যদি এখন I2 বের করি অর্থাৎ R3 থাকা অবস্থায় তাহলে কি হবে V/R2। যদি আমি I4 বের করি V/R4, এখানে যদি V এর মানটা আমি বসাই দিই, V এর মানটা কত দেখো 0.947, 0.947। নিচে কত R2 এর মানটা, R2 এর মানটা আমরা 50 পেয়েছিলাম, R2 এর মানটা 50। এটা একটা ভাগ করে দেখো, এখানেও তাই 0.947, এখানেও 50। তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি মানটা, এখানে একটা মান পাবো, তোমরা ভাগ করে নাও, এখানে একটা মান পাবো আমরা 0.019 এম্পিয়ার। আর এখানে একটা আমরা মান পাবো, এখানে একটা আমরা মান পাবো, R4টা ছিল 75, R4টা 75, 0.013 এম্পিয়ার। দেখো এটা ছিল R3 থাকা অবস্থায়, R3 থাকা অবস্থায় I2 এর মান পাইলাম আমরা 0.019 এম্পিয়ার, আর I4 মানে পাইছি আমরা 0.013 এম্পিয়ার। এবার কি বলতেছিল, R3 কে খুলে দিতে বলতেছে। এবার আমি দেখো সার্কিট থেকে R3 কে খুলে দিলাম। এখন সার্কিট থেকে R3 কে খুলে দিলে আমার রোধ কয়টা থাকতেছে, দুইটা। আবারও একই নিয়মে আমরা আবারও এটা মান বের করব, ঠিক আছে? তাহলে এবার দেখো আবার একই নিয়মে আবার তুল্য রোধ বের করব। তুল্য রোধ কিভাবে হবে, এবার R2 R4 কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে আবার আমরা এবার সমান্তরালে বের করব 1/R2 প্লাস 1/R4। এবার এই দুইটা রোধ নিয়ে কাজ হবে। এটার মান ছিল 50, এটা ছিল 75, আবার লসাগু 185 হবে। এটা 3, 50, 150, এটা হলো 2, তাহলে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে আমাদের 150। আমরা যদি RP ড্যাশের মান, যেহেতু আগে আমরা RP বের করছি, এটা হবে কত 30 ওহম। এর সাথে যোগ হবে R1, এর সঙ্গে যোগ হবে এবার আমরা R1, তাহলে R1 প্লাস R1টা এবার শ্রেণীতে আছে, RP ড্যাশের সাথে R1টা শ্রেণীতে আছে। তাহলে এবার কত হচ্ছে, এটা ছিল 100, এটা হলো 30, এবার টোটালি পাচ্ছি আমরা 130 ওহম। আমি আগে বলছিলাম যে সার্কিটে প্রথমে তুল্যরোধ বের করতে হবে, তারপরে তড়িৎ প্রবাহ। আমরা তুল্যরোধ পেয়ে গেছি, দেখো যে R = 130 ওহম, R = 130 ওহম। এখন আমি মূল প্রবাহটা বের করব। এবার মূল প্রবাহ কত হচ্ছে, দেখো এবার মূল প্রবাহটা কি হবে, এবার হবে I ড্যাশ। I ড্যাশ হলে কি হবে, E/R প্লাস ছোট r, ছোট r এর মানটা 0 বসা দিছি। এখানে 6 এর সাথে আমরা ভাগ করব কত 130, তাহলে 130, তাহলে এটা পাইলাম আমরা 6/130, তাহলে 6/130। তাহলে এটাকে যদি ভাগ করে দেখি 0.0615 এম্পিয়ার। তাহলে দেখো I ড্যাশের মানটা অর্থাৎ R3 কে যখন আমি খুলে দিলাম তখন কি পাইলাম, I ড্যাশের মানটা 0.0615 এম্পিয়ার। এই ক্ষেত্রে এই দুই প্রান্তের আবার বিভব পার্থক্য বের করতে হবে। এই ক্ষেত্রে আবার দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা বের করব। এবার হচ্ছে কত V ড্যাশ, V ড্যাশ = কি হবে I ড্যাশ ইনটু RP ড্যাশ। কারণ আমরা বলছিলাম যেই পয়েন্ট দুইটার আমরা বিভব পার্থক্য বের করব সেইখানকার তুল্যরোধটা লাগবে। তাহলে সেইখানকার তুল্যরোধটা আমরা RP ড্যাশ পেয়েছিলাম, RP ড্যাশের মান কত 30, RP ড্যাশের মান হচ্ছে 30। তাহলে এখানে বসাই দিচ্ছি আমরা 0.0615 ইনটু 30, তাহলে এটা গুণ করলে কত হবে 1.3845 এত ভোল্ট। এই ক্ষেত্রে ফের আমরা আবার I2 আর I4 বের করব, I2 আর I4 বের করব, ঠিক আছে? দেখো তাহলে I2 আর I4 কি হবে, I2 মানটা I2 ড্যাশ ধরিবা, তাহলে V ড্যাশ বাই কি হবে এবার R2। এবার I3টা কত হবে, I3টা সরি I4 কত হবে V ড্যাশ বাই R4। তাহলে এটা মান কত পাইলাম 1.3845, আর নিচে হবে 50, এখানেও তাই 1.3845, এটা ছিল আমার 75। আর পূর্বে আমাদের I2 মান কত ছিল, দেখো এবার পূর্বে যদি আমরা যখন R3 যুক্ত ছিল সেই ক্ষেত্রে I2 মানটা কত ছিল, I2 মানটা হচ্ছে 0.1
0.019 এম্পিয়ার, আর I4টা ছিল আমার 0.013 এম্পিয়ার। তাহলে এখানে এখন আমরা ভাগ করে দেখবো কত আসে। এখানে ভাগ করে দেখো, তোমরা ক্যালকুলেটর চালাও, এখানে ভাগ করলে কত আসবে? 0.0277 এম্পিয়ার। এই জায়গাতে ভাগ করে দেখো কত আসতেছে? 0.01846। তাহলে এটা হলো এম্পিয়ার। তুমি দেখো এখানকার I2 মান কত? I2 মান পাচ্ছি 0.02, আর পূর্বে কত ছিল? পূর্বে ছিল আমার 0.01। তাহলে কি বাড়লো না কমলো? তাহলে I2 অর্থাৎ R2 ভিতর দিয়ে প্রবাহটা বাড়ে গেছে। আর পরে দেখো, আর পরে পূর্বে কত ছিল? 0.013, এখন কত হলো? 0.018। তার I4 মানটা বেড়ে গেছে। আমার প্রশ্ন ছিল যে R3 কে খুলে দিলে I2 এবং I4 এর প্রবাহের কিরূপ পরিবর্তন হবে? আমরা দেখলাম I2 এবং I4 এর দুটাই প্রবাহের মানটাই পরিবর্তন হয়ে গেছে। ওকে, তোমার দেখো গণিতের তোমার বইয়ে ওখানে অনেকগুলো সার্কিট আছে, এই সার্কিটের অঙ্কগুলি করবে। তাহলে আমি আগে বলছিলাম তোমাদের, কি বলছিলাম? প্রথমে সার্কিটটার তুল্যরোধ নির্ণয় করবে, 1 নম্বর লিখে নাও খাতার মধ্যে। 1 নম্বর হচ্ছে প্রথমে তুল্যরোধ বের করবে। দ্বিতীয় কাজ হচ্ছে মূল তড়িৎ প্রবাহটা বের করবে। তৃতীয় কাজ হচ্ছে বেশি সংখ্যক রোধ যেখানে থাকবে, অর্থাৎ সমান্তরালের রোধগুলোর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করবে। 4 নম্বর কাজ হচ্ছে পৃথক পৃথক রোধগুলির তড়িৎ প্রবাহ মাত্রা বের করবে। আমি যেটা বের করলাম, পৃথক পৃথক ভাবে তড়িৎ প্রবাহ নির্ণয় করবে। আর 5 নম্বর যদি তোমার আসবে ওই যে শ্রেণীতে যদি থাকে, শ্রেণীতে হলে প্রত্যেকটা রোধে দুই প্রান্তের বিভব পার্থক্য আলাদা আলাদা করে বের করতে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। যে তোমার ইসায়াকের যে অনেকগুলো সার্কিটের অঙ্ক আছে, এই সার্কিটের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও। তুমি বসে থাকবে না যে করোনা শেষ হবে তারপর আমি পড়ালেখা শুরু করব, ওই আশায় বাদ দিবে। তুমি পড়ালেখা